নাসিমা সকালের খাবার তৈরি করছিলেন। রাজ ও নাফির বিয়ের কারণে বেশ কয়েকদিন ধরে কলেজে অনিয়মিত ছিলেন তিনি। হিয়া এই বাড়ির বউ হয়ে এসেছে আজ 1 মাস 3 দিন। এখন সব স্বাভাবিক। তাই ইদানিং নাসিমা কলেজে যাচ্ছেন নিয়মিত। যেহেতু দুটো বউই নতুন, সংসার তো আর বউদের ঘাড়ে চাপিয়ে দিতে পারেন না তিনি। তাই তিনি আগের মতো করেই সকালের নাস্তা বানাচ্ছেন। নাস্তা রেডি করে ছেলেদের খাইয়ে দাইয়ে তারপর তিনি কলেজে যাবেন। তখন ভোর 5টা বাজে। নাজমা নিজ মনে রুটি বানাচ্ছেন আর গুনগুন করে দোয়া-দরুদ পড়ছেন। এমন সময় পেছন থেকে কারোর শীতল কণ্ঠের ডাক শুনে অবাক হন তিনি। মা, আজও আপনি একা একা কাজ করছেন? মনের ভেতরে প্রশান্তির ছোঁয়া বয়ে যায় নাসিমা বেগমের। তিনি হাসি মুখে পেছনে তাকান। হেয়াকে দেখে একটুও অবাক হন না তিনি। মেয়েটা এমনই, প্রতিদিন রাতে পই পই করে বলে দেবে নাসিমাকে, মা, আপনি কিন্তু একা একা এত কাজ করতে যাবেন না। ফজরে আমি উঠি, আমাকে একটু ডাক দিবেন আম্মু। দুজনে একসঙ্গে করলে সব তাড়াতাড়ি হয়ে যাবে। নাসিমা শোনেন না হিয়ার কথা। কি করে শুনবেন তিনি? ওদের নতুন বিয়ে হয়েছে। বর বউয়ের কথা গল্প করতে করতেই তো রাত শেষ হয়ে যায়। ভোরে উঠতে কষ্ট হবে না? তাছাড়া নতুন বিয়ে হয়েছে ওদের। বাপের বাড়িতে যেসব অভ্যাস ছিল তা তো আর এত কম সময়ে চলে যাবে না। ওকে তো একটু সময় দেওয়া উচিত, যেমনটা রুহি নিয়েছে। এসব ভেবেই নাজমার ডাকেন না হিয়াকে। যেটুকু কাজ তিনি একাই করতে পারবেন। কিন্তু মেয়েটা শুনলে তো, এই যে প্রতিদিনের মতো নিয়ম করে আজও উঠে চলে এসেছে। তুমি কেন উঠতে গেলে মা? এটুকু কাজ আমি একাই পারবো। হিয়া ততক্ষণে নাসিমার পাশে এসে দাঁড়িয়েছে। হিয়া নীল শাড়িটার আঁচলখানা কোমরে গুজলো, বেসিনে রাখা থালাবাটিগুলোতে হাত দিয়ে বলল, আম্মু, আমি জানি আপনি পারবেন। আপনি তো মা, আর মায়েরা তো সব পারে। কিন্তু আপনি এখানে একা কাজ করবেন আর আমি ঘুমিয়ে থাকবো, এটা হয় বলেন? নাসিমা খুশি হন মনে মনে, তবে যতটা হন ততটা প্রকাশ করেন না। কেবল হিয়ার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। হিয়া আর কিছু বলে না, থালা বাসনগুলো ধুয়ে ফেলে। গৃহকর্মী রাবেয়া গর্ভবতী হওয়ার দরুন নাসিমা ওকে দিয়ে এখন অতটা ভারী কাজ করান না। রাবেয়া আসে 10টার দিকে, এসে অল্প সংখ্যক কাজ করে দিয়ে চলে যায়। এজন্য নাসিমার উপর একটু বেশিই চাপ পড়ে গেছে। হিয়া ও নাসিমা মিলে সকালে নাস্তা তৈরি করলো। সব কাজ শেষ তখন সকাল 7:30। নাসিমা তখন হিয়াকে বললেন, মা, তাহলে তুমি প্লিজ খাবারগুলো একটু টেবিলে নিয়ে রাখো। আমি রেডি হয়ে আসছি। খেয়ে দিয়ে একেবারে বেরোবে ওদের সাথে। হিয়া প্রথমে সায় জানালেও পরক্ষণে কি ভেবে যেন ডাকলো নাসিমাকে। নাসিমা পেছনে ঘুরে তাকালেন, বললেন, কিছু বলবে মা? নাসিমা প্রথমে গায়েগুই করতে লাগলো, যা দেখে নাসিমা ওকে অভয় দিলেন। এতে হিয়া যেন একটু সাহস পেল। বলল, আম্মু, আমি আমি ভার্সিটিতে যেতে চাচ্ছিলাম, আজকে যাব। নাসিমার হঠাৎ করে কি যেন মনে পড়ল, এজন্য তিনি জিভ কামড় দিলেন। হিয়ার দিকে এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখলেন, বললেন, আরে আমি তো ভুলেই গেছিলাম ভার্সিটির কথা। তোমাকে বলবো বলবো করে মনেই থাকে না। যাই হোক, এটা আবার আমাকে বলার কি দরকার আম্মু? অবশ্যই যাবে তুমি ভার্সিটিতে। হিয়া হাসলো, বলল, আমি আজকে থেকে যেতে চাচ্ছিলাম আম্মু। বেশ তো, আমি আচ্ছা আমি রাজকে বলবো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এতক্ষণের হাসিখুশি মুখটা রাজের কথা শোনা মাত্রই চুপসে গেল। হিয়ার তো ঠেকা পড়েনি যে রাজের সাথে যেতে হবে। রাজের কথা শুনে হিয়ার যতটা না বিরক্ত লাগলো, তার চেয়ে দ্বিগুণ ঠান্ডা গলায় সে বলল, না না মা, সমস্যা নেই, আমি একা যেতে পারবো। তাছাড়া আপনার ছেলের সঙ্গে একটু কথা বলে নেই। নাসিমা সায় দিলেন তাতে। হিয়াকে পাঠিয়ে দিলেন ওর ঘরে। নাফির সাথে কথা বলবে, আবার ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হবে, সময় লাগবে মেয়েটার। তাই তিনি হিয়াকে পাঠিয়ে দিলেন এবং নিজে সমস্ত খাবারগুলো টেবিলে এনে রাখলেন। সবকিছু গুছিয়ে তারপর গেলেন নিজে ফ্রেশ হতে। নাফি তখনও ঘুমে। ফজরে দুজন একসাথে নামাজ পড়েছে, এরপর হিয়া নিচে চলে গেছে আর নাফি আবারও ঘুমিয়ে পড়েছে। হিয়া এসে আলগোছে নাফির শিওরে বসলো। কি মনে করে যেন হিয়া হাত রাখলো নাফির গালে, খোঁচা খোঁচা চাপ দাড়িতে। নাফির দিকে তাকিয়ে হুট করেই চমৎকার হাসলো সে। হাত বুলিয়ে দিতে লাগলো গোটা মুখে। মন্ত্রমুগ্ধের ন্যায় দেখে গেল তার ব্যক্তিগত পুরুষটাকে।
কণ্ঠে তার আপনা আপনিই চলে এলো। এত মায়ায় কখন জড়ালেন সাহেব? কিভাবে পারলেন? এই হিয়া যে এলোমেলোভাবে বড্ড জড়িয়ে যাচ্ছে আপনি নামক মানুষটাতে। আপনি কিন্তু দারুণ জাদু জানেন নাফি। কিভাবে পারলেন এমন জাদু করতে? নাফি আচমকাই চোখ খুলে ফেলল এবং নিজের মুখে থাকা হিয়ার হাতখানা চেপে ধরল সে। হঠাৎ আকস্মিক ঘটনায় কিংকর্তব্য বিমূঢ় হলো হিয়া। সে চমকে গেল। ও কিছু বলার আগেই নাফি হিয়ার হাতটা টেনে ঠোঁট ছোঁয়ালো। এতে হিয়ার সর্বাঙ্গ যেন শিউরে উঠল। এতে মেয়েটি পরক্ষণে চোখ দুটো বন্ধ করে নিল। নাফি বাঁকা হাসল তা দেখে। বলল, তুমি আমার কাছে এলে এত লজ্জা পাও কেন ময়না? বিয়ের তো অনেক দিনই হলো, এখনো কি লজ্জা ভাঙাতে পারেনি? হিয়া জবাব দিল না। সে নিজেও জানে না নাফির সামনে এলে কেন কাঁপাকাঁপি শুরু হয় তার। লজ্জারা সব আষ্টে পিষ্টে জড়িয়ে রাখে তাকে। সে চাইলেও পারে না নিজের থেকে নাফির কাছে যেতে। বেচারি ভাবছিল মনে মনে এসব। ঠিক তখনই শুনতে পেল নাফির আর একটি কথা। এমন হলে তো জনগণ আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবে। কেমন পুরুষ আমি যে নিজের বউয়ের লজ্জাই এখনো ভাঙাতে পারলাম না? এরপর নাফি কিছু একটা ভেবে চোখ মুখ শক্ত করে ফেলল। হিয়া তখন অন্যদিকে তাকিয়ে হিয়াকে বলল, ময়না একটু শোনো তো। নাফির কথা বলার ধরন শুনে হিয়া তাকালো ওর দিকে। নাফি তখন ইশারায় বোঝালো সে কানে কানে বলবে। এজন্য হিয়া নিচু হয়ে নিজের কানটা নাফির মুখের সামনে নিল। নাফি তখন হিসিয়ে বলল, প্রতিদিন প্রতিদিন যে ডোজ চলছে তাতেও কি লজ্জা ভাঙার কাজ হচ্ছে না? আরো কড়া ডোজ চাই? হিয়ার চোখ দুটো আপনা আপনিই বড় হয়ে গেল। ছি ছি! লজ্জায় মেয়েটা হাঁসফাঁস করতে লাগলো। উঠে সরে যেতে চাইল সেখান থেকে, কিন্তু শেষ রক্ষা হলো না। নাফি হিয়ার হাতটা টেনে ধরলো, বসালো হিয়াকে আগের জায়গায়। স্বাভাবিকভাবে বলল, তুমি যদি উল্টাপাল্টা মনে করে নিজেই লজ্জা পাও তাহলে কি আমার দোষ? আমি কিসের ডোজের কথা বললাম? এই যে নিয়ম করে তোমাকে ভালোবেসে যে চুমু খাই প্রতিদিন, সেটা কি একটা ডোজের মতো কাজ করার কথা না? এই কয়েকদিনে কয়েক লক্ষ বার চুমু খেলাম, অথচ তোমাকে প্রত্যেকবার চুমু খেতে গেলেই তুমি নতুন করে লজ্জা পাও। তাই বললাম যে কড়া ডোজ চাই, মানে ধরো এখন থেকে চুমুর সাথে সাথে। হিয়া থামিয়ে দিল নাফিকে। বিয়ের পর থেকেই বেচারি সাদা মনে সারাদিন কালা কালা ভাবনা চিন্তা ঘুরে বেড়ায়। এ তো ওর কি দোষ? মুরব্বীরা বলে এটা নাকি বিয়ের দোষ। নাফি যা মিন করেই বলুক না কেন, তার কালা মনে তো একটা জিনিসই দেখিয়ে দেয়। এই সমস্যার জন্য হিয়া বেচারি কখন জানি পাগল হয়ে যাবে। হিয়া কথা ঘোরানোর আপ্রাণ চেষ্টা করে বলে উঠল, আজকে ভার্সিটিতে যেতে চাচ্ছিলাম, দিয়ে আসবেন আমাকে? হিয়া ভার্সিটি যাওয়ার কথা শুনে নাফি চকিতে উঠল। শোয়া থেকে উঠে বসলো সে। ময়না, ভার্সিটিতে যাবা কখন প্ল্যান করলে? হুট করেই? অনেক দিনই তো হলো যাওয়া হয় না, সামনে এক্সাম আছে তো। বললাম, ভার্সিটি চেঞ্জ করে দিই। যদি ওরা না মানে আমি নিজেই কর্তৃপক্ষের সাথে কথা বলবো। কিন্তু তুমি তো রাজি হলে না। তোমাকে তো ওখানে একাকী যেতে দিতে মন চায় না পাখি। হিয়া নাফিকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না, আমার কিছুই হবে না। আপনি থাকতে কার সাহস আছে আমাকে কিছু করার? হিয়ার সরল কথাতে নাফি খুশি হলেও নিশ্চিন্ত হতে পারে না। সে কিভাবে হিয়াকে প্রোটেক্ট করবে কে জানে। হিয়া সুযোগ পেয়ে এবার উঠে চলে গেল। গোসল টোসল করে তারপর যেখানে যাওয়ার যাবে। আলমারি থেকে সুন্দর একটা থ্রি পিস বের করলো মেয়েটা। এরপর ওয়াশরুমে ঢুকবে এমন সময় নাফি বাদ সাধলো, এই ময়না, কই যাও? গোসল করব, ভার্সিটি থেকে কখন আসবো না আসবো বলা তো যায় না, তাই গোসলটা করেই যাব। নাফি বসা থেকে এক লাফে নিচে নামলো। হিয়ার মুখোমুখি এসে দাঁড়ালো, হিসিয়ে বলল, রাতে না গোসল করলে এখন আবার করবে? হিয়া ভেবেছিল নাফি বোধহয় কোনো জরুরি কথা বলবে, এজন্যই সে দাঁড়িয়েছিল। নাফির এই কথাটি শুনে সে চলে যেতে নিল। মুখে শুধু বলল, ধ্যাত, সব সময় উল্টাপাল্টা কথা। মেয়েটি যেতে চাইলেও যেতে পারে না। নাফি ফের আটকালো ওকে। এবার আর কোনো কথা বলল না লোকটা। হিয়াকে একটানে নিজের সাথে মিশিয়ে নিল। হিয়া কোনো কিছু বুঝে ওঠার আগেই নাফি আক্রমণ চালালো হিয়ার অধর জোড়াতে। হিয়ার হাত চেপে থেকে কাপড় চোপড়গুলো পড়ে গেল আপনা আপনি। হাত দুটো চলে গেল নাফির পিঠের কাছে। খুব জোরে খামচে ধরল পিঠের কাছটা। তন্মধ্যে নাফি একটা বাক্যই শুধরে এল, ওকে ফাইন, আমিও গোসল করবো পাখি, চলো তাহলে লজ্জা ভাঙানোর ওভারডোজটা দিয়েই ফেলি। হিয়া নাভি দুজন একসঙ্গে নিচে নামলো।
ততক্ষণে রাজ ও রুহি উঠে পড়েছে। ওরা অলরেডি খাওয়া শুরুও করেছে। ওরা দুজন অমনি। নাফি হিয়ার ধার ধারে না দুজনের কেউ। রুহি এই 1 মাসে অসংখ্যবার চেষ্টা করেছে হিয়াকে কষ্ট দেওয়ার, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনোভাবে ব্যর্থ হয়েছে সে। যতবারই সে ব্যর্থ হচ্ছে ততবারই রাজের সাথে ঝগড়া করছে। সে মূলত হিয়াকে দেখতেই পারছে না। দুজন একই বাড়িতে থাকলেও ওদের সারাদিন দেখাও হয় না বলা যায়। রাজের শরীর কমে গেছে অনেক, চিন্তায় শোকে বেচারা ধুকে ধুকে মরছে। এই কয়েকদিনের মাথায় রাজকে দেখায় গাঁজাখোরের মতো চোয়াল ভেঙে একটা নেশাকার অবস্থা। যদিও সেও আড়ালে আবডালে হিয়ার থেকে প্রতিশোধ নিতে চায়, হিয়ার সুখ তার সহ্যও হচ্ছে না। হয়তো সে হিয়াকে আবারও নিজের করবে, না হলে একদম রাস্তা থেকে সরিয়ে ফেলবে। তবে সে এইবারে আর কারো কথা শুনবে না। নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। রাজা এই মনে করে অল্প স্বল্প এগোচ্ছে, কিন্তু রুহি সেটা মানছে না। সে হিয়াকে যে কোনো মূল্যে হারাতে চায়। নাফি ও হিয়া যখন নিজেদের চেয়ারে বসলো, নাসিমা বেগম বলে উঠলেন, বড় ছেলে, হিয়া মামুনি নাকি আজ ভার্সিটিতে যাবে, তুই একটু নামিয়ে দিয়ে আয় ওকে। হিয়ার ভার্সিটিতে যাওয়ার খবর শুনে রাজ ও রুহি দুজনই অবাক হলো। এতক্ষণে ওরা মুখ তুলে তাকালো। দুজন দুজনের দিকে মুখ চাওয়াচাই করে নিল। হিয়াকে হেনস্থা করার একটা দারুণ ফন্দি ততক্ষণে এঁটে ফেলেছে রুহি। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।